গুড মর্নিং। আজ শ্রীনগরে আমাদের লাস্ট ডে। আমরা আজ শ্রীনগর থেকে সোনমার্গ যাব, ডে ট্রিপ করব। সোনমার্গে আমরা নাইট স্টে করছি না। মোটামুটি এখান থেকে যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে সোনমার্গ। ওখানে গিয়ে সারাদিন কাটিয়ে আবার বিকেলে শ্রীনগরে ফেরা। আগামীকাল আমাদের শ্রীনগর টু কলকাতা ফ্লাইট আছে। এখানে বেশ ঠান্ডা এখন। আমাদের ড্রাইভার এক্ষুনি এসে পড়বে। মোটামুটি এখন 8:30 বাজে। 9টা নাগাদ রওনা দেব। সকালবেলার ডাল লেকের চারপাশে শিকারাগুলো ভেসে রয়েছে। তার ধারেই এসে বসলাম পায়ে পায়ে। মা কিন্তু ওদিকে একজন শালালাকে পেয়ে সকাল সকাল বেশ দরদাম শুরু করে দিয়েছে। আমাদের এই কাশ্মীর ট্রিপে যার সাথে এত স্মুথলি ঘুরছি সে হচ্ছে ইউনিস ভাই। ভাই হাই বল দো। ইউনিস ভাই আপনাদেরকে বলে দেবেন যে ওনাকে কিভাবে কন্ট্যাক্ট করবেন অ্যান্ড एवरीथिंग ওনার মুখ থেকেই শুনে নি। ये इनका गाड़ी है। यूनिस भाई आप बता दीजिए। आना होगा कश्मीर, आप मेरे साथ कांटेक्ट कीजिए। मैं श्रीनगर में रहता हूँ, ठीक है। मैं एवरीथिंग मैनेज कर लूँगा, होटल्स कार एवरीथिंग। आपका नंबर बता दीजिए। 9149953878 9149953878। थैंक यू। ওকে, তো ইউনিস ভাই শুধুমাত্র ট্রাভেল মানে আমাদের সাথে যাচ্ছে তো অবশ্যই, বাট যেটা হচ্ছে যে প্রচণ্ড মজা করতে করতে যাচ্ছি আমরা। নট অনলি হি ইজ ড্রাইভিং, হি ইজ জাস্ট মেকিং আস ফিল গুড। ভীষণ মজা করছি, অনেক গল্প বলছে, আমাদের প্রত্যেকটা জায়গার গল্প বলছে, প্লাস এমনি ওদের জীবন কেমন, ওরা কি করে না করে সব কিছুই গল্প করছে। খুব মজা লাগছে এই যে এক একটা লং জার্নি করছি। যেমন ফর এক্সাম্পল আজকে সোনমার্গ যাচ্ছি। সোনমার্গ শ্রীনগর থেকে প্রায় 3 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু জিনিসটা বোরিং লাগছে না রাস্তাটা, কারণ কি প্রচুর গল্প করতে করতে আমরা যাচ্ছি। তো আপনারা যদি কাশ্মীর আসেন, যদি না অবশ্যই আসুন, কাশ্মীর আসার মতোই জায়গা। সেক্ষেত্রে ইউনিস ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন, উনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেবেন। মানে ওনার সাথে আমি কথা বলছিলাম, ওনাকে কানেক্ট করলে হোটেলস থেকে শুরু করে আইটিনারি সবই উনি বানিয়ে দেবেন ভীষণ ভালোভাবে অ্যাকচুয়ালি। তো আর ড্রাইভার হিসেবেও হি ইজ অ্যামেজিং, সো মাস্ট কন্ট্যাক্ট হিম। শ্রীনগরকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের দিকে। সোনমার্গকে বলা হয় মেডো অফ গোল্ড বা সোনার তৃণভূমি। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটারের মতো, আর এই পুরো রাস্তাটাই যেন একটা জীবন্ত ক্যানভাস। যতই এগোচ্ছি রাস্তা যেন ততই রোমাঞ্চকর হয়ে উঠেছে। যেতে যেতে রাস্তার দুপাশে মাঝে মাঝেই ছোট ছোট কাশ্মীরি গ্রাম চোখে পড়ছে। ছোট্ট ছোট্ট কাঠের তৈরি সুন্দর বাড়ি, আর ওখানকার স্থানীয় মানুষদের সহজ সরল জীবনযাত্রা। অনেক জায়গায় দেখতে পাচ্ছি ছাগল চড়াচ্ছে বা গরু চড়াচ্ছে। আর সোনমার্গের দিকে যতই এগিয়ে যাচ্ছি রাস্তা যেন ততই রোমাঞ্চকর হয়ে উঠেছে। এই খাড়া পাহাড়ি যে বাঁকগুলো আর খাদের যে গভীরতা, সেটা দেখে সত্যিই যেন গায়ে কাটা দিচ্ছে। চারপাশে কি সুন্দর একটা বিশাল প্রকৃতি। পাহাড়ের দিকে তাকাচ্ছি, মেঘগুলো যেন পাহাড়ের চূড়াকে ছুঁয়ে খেলা করছে। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সোনমার্গ টানেলে। এই সোনমার্গ টানেলটিকে বলা হয় জেড মোড টানেল। জেড মোড টানেল কেন বলা হয়? এই টানেলটা যে পাহাড়ি রাস্তাকে বাইপাস করছে সেটা দেখতে হুবহু ইংলিশে জেড অক্ষরটার মতো। সেখানে এই জটিল আর ঝুঁকিপূর্ণ বাঁক এড়াতেই এই টানেলটার নাম রাখা হয়েছে জেড মোড টানেল। এটা প্রায় 6.5 কিলোমিটার লম্বা। এটা যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম গন্ডেরওয়াল। এটা গগনগির থেকে সোনমার্গকে একসাথে কানেক্ট করেছে।
এর আগে তুষারঝড় আর অ্যাভালেন্সের কারণে শ্রীনগর লে NH1 যে রাস্তাটা সেটা বছরের প্রায় 4-5 মাস বন্ধ থাকতো। তাই সোনমার্গ বাকি কাশ্মীর থেকে বাকি দুনিয়া থেকে বছরের এই 4-5টা মাস পুরো বিচ্ছিন্ন হয়ে যেত। এই সমস্যাটা এড়াতেই মূলত এই টানেলটা খোলা হয়েছে। কথা বলতে বলতেই আমাদের গাড়ি কিন্তু ঢুকে গেছে সোনমার্গে। চারপাশে বরফাবৃত পাহাড়, সোনমার্গ টানেল ক্রস করেই যেন এক অন্যরকম মন ভোলানো দৃশ্য। রাস্তার দুধারে সারি সারি ঘোড়া চালকদের ভিড়। এখানে আপনাকে ঘোড়ায় চড়ে এই পাহাড়গুলোতে উঠতে হবে। আমরা তাই গাড়ি থেকে নেমে সময় নষ্ট না করে দরদাম করতে শুরু করে দিলাম। এখানে ঘোড়ার সাথে স্নোবুট নেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ উপরে ওরা বরফ পাবে। এখানে ঘোড়ার জন্য বেশ দরদাম করতে হয়। দুটো ঘোড়া মিলিয়ে আমাদের পড়েছিল প্রায় 3200 টাকা। ধরে বসো। সেই রে, পায়ে ব্যালেন্স করো, পা দিয়ে ব্যালেন্স করবো, ব্যালেন্স করো, ব্যালেন্স। আচ্ছা, সোনমার্গে তো হৃদয় আর আমার মা দুজনে হর্স রাইডিংয়ে গেল উপরে গ্লেসিয়ারটা দেখতে। আমি আর বাবা যাইনি, আমরা নিচেই আছি। নিচে একটু পায়ে পায়ে ঘুরছি হেঁটে। বাবার ইচ্ছে হচ্ছে না যেতে, আমারও ইচ্ছে হচ্ছে না, সেজন্য আমরা নিচেই রয়ে গেলাম। চারপাশটা এমনি এত সুন্দর, আমাদের আর ওপর যেতে ইচ্ছে করলো না। তো এখানে একটা জিনিস যেটা একটু বিরক্তিকর লাগলো, যে মানে আপনি যে একটু শান্তিতে ঘুরবেন সেটার উপায় নেই। প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি মানে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে বা এরম হাঁটার জন্য যে এই যে সোজা রাস্তাটা দিয়ে আপনি যাচ্ছেন, প্রত্যেকটা মুহূর্তে হয় আপনাকে একজন এসে বলবে আপনি কি ঘোড়া নেবেন, অথবা বলবে আপনি কি গাড়ি নেবেন, অথবা বলবে আপনি রিলস বানাবেন। আর কিছু না হোক, আপনি যদি কোথাও চা খেতেও বসেন, একজন সালোয়ার কামিজ বা স্যুট বিক্রেতা এসে আপনার সামনে বসে যাবে। মানে আপনি যে একটু আপনার মতো টাইম কাটাবেন সেটা না উপায় নেই। আবার ট্যুরিস্টদেরও যে তাদের মতো ছেড়ে দেবে তার নমুনা হচ্ছে দেখুন এই যে, বা কিছুটা দূরে এই যে, কিংবা এই যে, মানে এইটুকু ডিস্টেন্সের মধ্যে এতগুলো এরকম ছড়ানো পুরো। এত সুন্দর একটা জায়গা, কিন্তু দেশের লোক এত অশিক্ষিত যদি হয় তাহলে কারোর সাধ্য নেই যে দেশটাকে ক্লিন রাখার। আমি তাই আবেদন করছি আপনাদের কাছে, এগুলো প্লিজ করবেন না। আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, এইসব একটা সুন্দর জায়গায় বেড়াতে এসে এইভাবে চিপসের প্যাকেট, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো এরম এধার উধার ফেলবেন না। প্রচুর ডাস্টবিন দেওয়া আছে, প্লিজ সেখানে ফেলুন এগুলো। এখানে একটা ছোট্ট গেট পার করে আমি আর বাবাই ঢুকলাম থাজিওয়াস গ্লেসিয়ারের মধ্যে। আমার কিন্তু এই ঘোড়া বা গাড়ির থেকে বেশি এরম পায়ে পায়ে ঘুরতে বেশি ভালো লাগে। মনে হয় অনেকটা নিজের মতো করে প্রকৃতিটাকে ফিল করা যায়। কিন্তু এখানে আপনি সেটা যে করবেন তার উপায় নেই। 2 মিনিট পর পর অন্তর ঘোড়া চাই, গাড়ি চাই, করেই চলেছে। যাই হোক, তাদের কবলমুক্ত হয়ে আমরা ঢুকেছি এখানে। এইটা থাজিওয়াস গ্লেসিয়ার। এর একদম সামনে যদি থাকতে চান তাহলে এই হোটেলটা কনসিডার করতে পারেন, হোটেল সোনমার্গ গ্লেসিয়ার। এটার এই যে ফ্রন্ট ভিউ রুমগুলো, এগুলো ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, এই গ্লেসিয়ারের পুরো ভিউটা পাওয়া যাবে। এই মেন যে রাস্তাটা, এটা দিয়ে ওই দিকে ঘোড়াদের যাওয়ার রাস্তাটা উঠে গেছে ওই সাইডটা করে। আর এছাড়া একটা এরকম স্টেয়ার কেসেস উঠে গেছে, এইখানে একটা বসার জায়গা আছে। তাছাড়াও এরম ছড়িয়ে ছিটিয়ে আরও বেঞ্চ পাতা আছে। এরম গোটা ভ্যালিটা জুড়ে এরকম ছোট ছোট বেঞ্চ দেওয়া আছে। তারই একটাতে গিয়ে আমরা একটু বসি,
একটু ওয়েট করি ওদের জন্য, ওরা ঘোড়া থেকে ফিরে এলে আবার আমরা রওনা দেব। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা উপরে উঠে এলাম। যত উপরে উঠছি মুগ্ধ আরো বেশি হচ্ছি। প্রকৃতি নিজের সৌন্দর্যকে দুহাত ভরে সাজিয়ে রেখেছে। আগেই বলেছি আমি আর বাবা ঘোড়ায় চড়ে গ্লেসিয়ারগুলো দেখতে যাইনি, আমরা নিচেই ছিলাম। মা আর হৃদয় গেছিল, তো ওগুলোর ডিটেল ব্লগ আমার কাছে নেই। মা আর হৃদয় যতটুকু পেরেছে ছোট ছোট করে ব্লগ করে তুলে এনেছে। মায়ের সঙ্গে সঙ্গে এই ঘোড়ার পাশে যে ছেলেটি যাচ্ছে, এই যে নীল আর কালো জ্যাকেট পরা, এই ছেলেটির নাম ফিরদোস। এই ঘোড়া দুটো নাকি ওরই। ও এখানে ঘোড়া রেন্ট দেয়, ঘোড়া চালিয়ে পর্যটকদের ওপরে নিয়ে যায়। 18 বছর বয়সী মিষ্টি একটা ছেলে। মায়ের সাথে অল্প সময়ের মধ্যেই ভাব জমে গেছে। আর আমার মা তো যেখানে যাবে সেখানে গল্প করতে ওস্তাদ। মা ওর সাথে গল্প করেছে এবং জেনেছে ওর নাকি এর মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেছে। শুধু তাই না, হবু পাত্রী নাকি ডাক্তার। সেটা শুনে মায়ের তো চক্ষু স্থির। যাই হোক, ও কিন্তু নিজের আইফোন থেকে মাকে আর হৃদয়কে বেশ কিছু রিলস বানিয়ে দিয়েছে। প্রায় ঘন্টা তিনেক পরে ওরা নেমে এলো। বেশ মজা করে ঘুরেছে, সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, ততক্ষণে কিন্তু সোনমার্গে বেশ মেঘ করে গেছে এবং আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টিও পড়ছে টিকটিক করে। আমরা এবার বেরিয়ে যাব। ওরাও ঘোড়া থেকে নেমে এসেছে। সোনমার্গ থেকে ফেরার পথে এই রাজ ধাবা বলে একটা ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, বাট এরা ঘোড়া চড়ে আসতে এত দেরি করলো। যাই হোক, চারপাশটা অসাধারণ। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে আর তার ধারে বসে লাঞ্চ। দেখুন, কি সুন্দর। এইখানে যারা থাকে তাদের স্বভাব এবং হাবভাব বা ব্যবহার এত নরম কেন হয়, সেটাই প্রকৃতির জন্যই বোঝা যায়। এত সুন্দর প্রকৃতির মাঝখানে থাকলে সেই মানুষটা ভালো হতে বাধ্য। যাই হোক, আমরা এবার এগোই, লাঞ্চের অর্ডার করি। সোনমার্গ থেকে রওনা দিতে দিতে বেশ বিকেল হয়ে গিয়েছিল। বাইরে ভালো রকমই বৃষ্টি আর ওয়েদার বেশ খারাপ। ওয়েদার যত খারাপ হচ্ছে, পাহাড়টা যেন ততই বরফে ঢেকে যাচ্ছে। যাই হোক, এদিন যেহেতু আমাদের কাশ্মীরের শেষ দিন ছিল, তাই আমরা ভেবেছিলাম কিছু টুকটাক শপিং করব। শপিংয়ের কথা বলতেই হৃদয় বলল প্রথমে ও কাশ্মীরের কিছু স্থানীয় বেকারির বিস্কুট কিনতে চায়, কারণ আমরা যতবারই কাওয়া খেয়েছি তার সাথে যে বিস্কিটগুলি খেয়েছি সেগুলো আমাদের খুব ভালো লেগেছে, তাই কিছু কলকাতায় নিয়ে ফিরতে চাইছিলাম। আমাদের ড্রাইভার দাদাকে বলতেই দাদা আমাদের লাল চকের কাছে একটা বেকারিতে নিয়ে গেল ওই বিস্কুট কেনাতে।
এই আলিশান বেকারি বলে দোকানটাতে আমরা গেলাম এই বিস্কিট, কিছু রুটি এইসব কিনতে। এত ওয়াইড কালেকশন অফ বিস্কিট আমরা জীবনেও দেখিনি। প্রচুর রকমের বেকারি আইটেমস আমরা ওখান থেকে কিনেছিলাম। তুমি 12.5 টাকা পিস। हाँ तो एक थोड़ा सा टेस्ट करो। ये वाला कैसे दिया? শ্রীনগরে আজকে আমাদের লাস্ট ইভিনিং। আগামীকাল আমরা কলকাতায় ফিরে যাব, তাই শেষ সন্ধ্যাটুকু আমরা একটু চুটিয়ে উপভোগ করে নিই। আমাদের ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, গুড বাই, টাটা।